এখন বাংলা, এখন বাংলা, এই বাংলাতেই এখন বাংলা। জানতে চায় জনতা, সেই অনুষ্ঠানে এখন বাংলার পর্দায় আমি প্রবাল। শান্তিকুঞ্জ, ঘাসের উপর শিশির, কিন্তু এখন পদ্মের উপর। তো সেই জেঠুর কাছে আমরা এসে পৌঁছেছি। জেঠু, আপনাকে এখন বাংলায় স্বাগত। স্বাগত। প্রথম কথা, রাজ্য রাজনীতিতে দীর্ঘ সময় ধরে একটা রাজ্যবাসী জানতে চাইছিল যে দীর্ঘ পোড়খাওয়া রাজনীতিবিদ শিশির অধিকারী কোন দিকে থাকবেন। তো আজকে গতকাল পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই ব্যাপারটা আপনার কাছে এই মুহূর্তে কীরকম না, লাগে? ব্যাপারটা আপনি যে পার্টি আমরা করতাম তো শুভেন্দুকে খুব হিনিয়াসভাবে তাড়িয়েছে, টু মেক প্যাসেজ টু ভাইপো, খুব প্ল্যান ওয়াইসে। শেষে ও যখন দাঁড়িয়ে গেছে তখন আমাকে প্রিন্ট করা হচ্ছে, ও গেছে গেছে আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি দীর্ঘদিনের নাড়াচড়া করার লোক, নাড়াচড়া করেছি এবং দীর্ঘদিনের একটা সম্পর্ক, তাকে চট করে ব্রেক করাও খুব খুব কষ্ট হচ্ছে আমার। তা আমি বললাম ছেলে যেদিকে গেছে আমার পক্ষে তার বাইরে যাওয়া সম্ভব না। জেঠুর কাছে সবথেকে কোন বিষয়টা খারাপ লাগলো? খারাপ তো লেগেছে যে একটা যে কেউ দলত্যাগ করতে পারে, দলের লিডার যে কেউ হতে পারে, কিন্তু এত মিথ্যা কথা, এত স্টান্টবাজি ব্যাপার। এই যে আপনার পায়ে মেরে দিল, ধাক্কা মেরে দিল নন্দীগ্রামের 4-5 জন লোক, এটা বলা ঠিক কখনো ঠিক? নন্দীগ্রামের মানুষ সংগ্রাম করেছে, নন্দীগ্রামের মাটি খুব পবিত্র মাটি, উনি চিনতে ভুল করেছেন। তা ওই তো লড়াই ময়দানে আমি হাত ধরে ডেকে নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, নাহলে উনি আসতেন না। এসে পৌঁছে এখন শেষবেলা যখন সব হারিয়েছেন, শুভেন্দুকে শেষ করতে হবে, তখন বলছেন এই আন্দোলন আমি করেছি। আমি বলি উনি কি? আমি হাত ধরে টেনে নিয়ে এসেছিলাম বলে উনি এসেছেন, এর পিছনে ওর আর 1 পয়সার কন্ট্রিবিউশন নেই। তা উনি অর্থনৈতিকভাবে কোনোভাবে সাহায্য করেনি, অসুস্থ হয়ে পড়েছিলেন নার্সিংহোমে। আমি যখন দেখা করতে গেলাম তখন নন্দীগ্রাম মুভমেন্ট অলরেডি স্টার্ট শুভেন্দুর নেতৃত্বে। আমাকে বললেন সিদ্দিকুল্লাহ কেন ওখানে গেছে? আমরা তাহলে যে তুমি পলিটিক্যালি ইন্টারফেয়ার করতে বলছো, আমরা আছি নন পলিটিক্যালি ওখানে করছি। না না, পলিটিক্যালি হোক। আমরা ঠিক আছে, তার পলিটিক্যাল হবে। তারপরে যথারীতি লড়াই হয়েছে, শুভেন্দু লিডারশিপ দিয়েছে, ওনাকে আমি ডেকে নিয়ে এসেছি, বারে বারে এসছেন, উনি চলে গেছেন বক্তৃতা করে। তারপর তো যা হয়েছে সকলেই জানে। সিঙ্গুরের আন্দোলন ফেল, সিঙ্গুর পাঠ্যপুস্তকে ইনক্লুড হয়েছে। যে আন্দোলন সাকসেসফুল ভারতবর্ষের, যে আন্দোলনের পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন চেঞ্জ করেছে, এই নন্দীগ্রাম পাঠ্যপুস্তক তো বাদ দেন, আন্দোলনের দিনটাতে তিনি ফিল্ম উৎসব করেন। যেদিন সবচেয়ে টর্চার করেছে বিমান বসু বলতে সূর্যোদয়, সেই দিনই তিনি ফিল্ম উৎসবে মত্ত থাকেন, আর আসেননি নন্দীগ্রাম। তা এখন ভোটে জিততে হবে, শুভেন্দুকে তার রাজনীতি খতম করে দিতে হবে। সেই জন্য এসে গা ঝাড়া দিয়ে নন্দীগ্রাম স্টান্টবাজি করছেন, আবারও স্টান্টবাজি কিছু করবেন। এখন তো পিছু হাঁটছেন, আবার কোনো স্টান্টবাজি করবেন এবং এমন স্টান্টবাজি করবেন যাতে সকলের থমকে যায়। ও স্টান্টবাজি মাস্টার এবং ফলস সমস্ত কথাবার্তা বলে উনি এসব চালান। এখন কথা হচ্ছে, এখন তার কোনো নেই, আমাদের মেদিনীপুরের ইন্টারেস্ট আমাদের কাছে সবচেয়ে বড়ো। হ্যাঁ, ওকে হাঁটাতে হবে। ওকে না হাঁটাতে পারলে মেদিনীপুরের ইন্টারেস্ট সারভাইভ করবে না। আমার বন্দর 2010 সালে আমি ওকে যেটা দিয়েছিলাম, এখন শুনছি তিনি বন্ধন করবেন। গত বছর মোমবাতি জ্বেলেছেন শুভেন্দু, আমি হাত ধরেছি, উনিও ধরেছেন, কিচ্ছু নেই। এখন বলছেন বন্ধন করবেন। আর জাহাজ দপ্তরের মন্ত্রী এসে আমাকে বলছে যে ডিপ সি পোর্ট করার ক্ষমতা রাজ্যের নেই, এটা স্মল অ্যান্ড মিডিয়াম বন্দর করতে পারে, কখনও ডিপ সি পোর্ট করতে পারবে না। এখন তাজপুর বন্দর একটি ইন্টারন্যাশনাল পোর্ট হবে, তার যা ভাইবিলিটি, ইকোনমিক ভাইবিলিটি এসে আছে আমি জানি, এবং যে অর্থের প্রয়োজন সে অর্থের ইকুইটিতে হতে পারে, আসবে রাজ্য সরকার আসতে পারে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পাইলট না করলে জাহাজ দপ্তর এই জিনিস হবে না। উনি বলে দিচ্ছেন হলদিয়া থেকে নন্দীগ্রাম কানেকশান করে দেবেন সমুদ্রে। কী করবেন সেটা? পোর্ট ট্রাস্টের প্রপার্টি, সমুদ্র ভারত গভর্নমেন্ট না দিলে উনি কোথেকে করবেন?
এইসব আকাশ কুসুম কল্পনা, যেরকম চাকরি হচ্ছে, যেরকম বিয়ে হচ্ছে, যেরকম ওই কথায় কথায় 1000 টাকা দিয়ে দিলাম, জমিদারিতে এসছেন, এই পেনশন 1000 টাকা দিয়ে দিলাম, এই 500 দিয়ে দিলাম, এই ক্যাব দিয়ে দিলাম। যারা পশ্চিমবাংলার সবচেয়ে বড় জমিদার তিনি এসেছেন, ক্যাব দিয়ে ভোট করে চলে যাবেন, স্টান্টবাজি করে লোককে বিব্রত করে বেরিয়ে চলে যাবে। গতকাল তৃণমূল রাজ্য নেতৃত্বের বেশ কয়েক অংশ আপনাদের অধিকারী প্রাইভেট লিমিটেড বলে আখ্যা দিয়েছেন। এই জায়গাটা আপনার কীরকম লাগলো? দীর্ঘদিন তো আপনি এদের সাথেই ছিলেন। দেখুন, আমাদের প্রাইভেট লিমিটেড, আমাদের টাইটেল তো আমার চৈতন্যদেব দিয়েছেন। আমরা অধিকারী ছিলাম, চক্রবর্তী ছিলাম। আমাদের আত্মীয় স্বজন রিলেটিভরা এখনও চক্রবর্তী। আমাদেরকে চৈতন্যদেব যখন আসেন তখন আমরা চলে আসি এবং আমরা চক্রবর্তী থেকে আমরা অধিকারী হই। তা আমাদের মধ্যশ্রেণীর শ্রেণী হিসাবে মধ্যশ্রেণী ব্রাহ্মণ অধিকারীদের অধিকার, সে অধিকার চৈতন্যদেব দিয়ে গেছেন। এই দিবার কি? এর কোনো ক্ষমতা নেই সেই অধিকার দেওয়া। হাতির দাঁতের উপরে সোনা বাঁধালে বৈষ্ণব ধর্মে যে ইজ্জত বাড়ে, ব্রাহ্মণ একবার বিশুদ্ধ ব্রাহ্মণরা যদি বৈষ্ণব হয়, সেই মর্যাদা পায়, অলংকারিক মর্যাদা, অধিকারী। তা উনি দিবার কি? উনি দিবার কিছু নেই ওর কাছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কার্যকারিতাকে বলেছেন আপনার বয়স হয়েছে, আমরাও জানি যে প্রায় আপনার 80 বছর। তা সেক্ষেত্রে সত্যিই কি বয়সের জন্যই কি আপনাকে দল থেকে সমস্ত কাজ থেকে বিরতি নিতে হয়েছিল? না না না, আমি কেন? আমি 130 বছর মানুষ। হু ইজ দি পার্টি? হোয়াট ইজ দি পার্টি? দেয়ার পার্টির সঙ্গে আমাকে দেখাচ্ছে আমি 130 বছর মানুষ। তা ডাক্তার বিধান রায় বলেছেন, তিনি আমার ট্রিটমেন্ট করেছিলেন। এমসের ডক্টর এখন দেখেন, দিল্লির এমসে থাকেন। ডাক্তাররা বলছে শুভেন্দুকে, এ মেডিকেল সায়েন্স ক্যানট সে হাউ লং আই লিভ। কে দেওয়ার বয়স ওর চেয়ে বেশি খাটতে হয়েছে। হ্যাঁ, গতকাল তো আমরা দেখলাম যে আপনার টোটাল সকাল থেকে যে কার্যপ্রণালী আপনি গ্রহণ করেছিলেন, আপনার সেই জায়গাটা বোঝা যায়নি যে বয়স হয়েছে। কিন্তু এই যে আপনি যাকে তোলবার জন্য বা আপনাকে যে সম্মান করে এতগুলো পথ, এতগুলো জায়গা আপনাকে দেওয়া হয়েছিল, হঠাৎ করে প্রাইভেট লিমিটেড, বয়স হয়ে গেছে, এগুলো কি শুধু কি অজুহাত না? জায়গা উনি কি দিবেন? আমার পরে এসেছি, পদ তো আমার অনেকগুলো ছিল, আমি নিয়ে এসেছি কংগ্রেস থেকে। না, উনি তো বারবার বলছেন যে আমরা দিয়েছি, অভিষেক ব্যানার্জি বলছে, কুণাল রায় বলছে। তিনি কোত্থেকে দিবেন? ও কুণালের কথা আবার জেল খাটা আসামি, ওর কথা কম বললে, যত কম বলবেন ভালো। জেল ফেরত টাইটেল তার, কুণাল ঘোষ, টাইটেল হচ্ছে জেল ফেরত। তা ও কী বলবে? 7,000 টাকা খেয়েছে, ও কি বলবে? বক্তৃতা করে কী লাভ আছে? তা আমি জানি ওসব বলে লাভ নেই। সারদা কি, নারদা কি, এসব আমার মুখস্থ মেদিনীপুরের মানুষ। তা ওসব বলে কোনো লাভ নেই। শুভেন্দুকে জড়ানোর চেষ্টা হয়েছিল, কী করবেন আমি তাও দেখে নিব, আমি বললাম। ছেড়ে যাচ্ছে কথা। কিন্তু এরা দিবার কি? আমার ক্ষমতা আছে, আমি ক্ষমতার জন্য দিয়েছি। হ্যাঁ, উনি অন্য কাউকে দিতে পারতেন, চেষ্টাও করেছেন, অনেক কিছু দিয়েছেন, অনেককে অপদার্থদের দিয়ে আমাদের অপমান করবার চেষ্টা করেছেন। কিন্তু দ্যাট ডাজ নট ম্যাটার। ওরা কিছুই করতে পারবে না। এই তো টিকিট দিয়েছেন এতগুলাকে। একটা লোককে জিজ্ঞেস করুন না নন্দীগ্রাম মুভমেন্টে ওরা ছিল কিনা। বরং আমার অস্ত্র কোন দিক দিয়ে প্যাসেজ হবে, অস্ত্রোত্তর তো করতে হয়েছে আমাকে, প্যাসেজ হবে সেটা পুলিশকে বলে দিত, অপোজিট পার্টিকে বলে তারা ওই দলে আছে। গতবারে আমি লোকসভায় দাঁড়িয়েছি, রামনগর থেকে একজন কন্টেস্ট করছেন, তিনি তার পুত্র মিটিংয়ে বলছেন 5 জন দাঁড়িয়েছে, 1 জন মারা গেল। এবং আমি ভোটের দিন সকালে একবারে ছেড়ে দিলেন আমাকে, এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে চলে গেছে বাঙ্গালোর, মারা যাও, নল ঢুকানো আছে। রাজ্যবাসী এই মুহূর্তে জানতে চাইছে, আমাদের কাছে বিভিন্ন সময় জিজ্ঞেস করছে যে আপনার টোটাল ফ্যামিলি কি তাহলে গেরুয়া শিবিরে আসছে? না, টোটাল ফ্যামিলি এখনও একজন যায়নি, যাবে কিনা জানি না, আমি বলতে পারবো না। একটা ছেলে এখনও চুপচাপ আছে, ও কিছু করতে চায় না, কিন্তু তাকে পুশ করার চেষ্টা হচ্ছে। আমাকে তো যাইনি, আমাকে তো পুশ করা হবে, একবার পুশিং লাইক এনিথিং। বেটার ছেলে তুমি এখান থেকে পালিয়ে যাও। আমার পায়ে অপারেশন হয়েছে, এই যে আঙুলটা অপারেশন হয়েছে, এই অপারেশনের আগের দিন উনি এসেছিলেন মেদিনীপুর, পরের দিন আমাকে বলছেন আসতে হবে এবং এসে শুভেন্দুর বিরুদ্ধে বলতে হবে।
ইডিট পড়াশোনার পরে ছেলে তার ছেলের বিরুদ্ধে বাদ দিয়ে সবাই বলবে এর সম্ভব? উনি উদাহরণ দিয়েছিলেন ওর বাড়িতে নাকি ওর বিরুদ্ধে কেউ আছে, থাকলে থাকতে পারে, উনি যা পারেন আমি পারবো না। গত একদিন আগে অর্থাৎ গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে মহিলাদের জন্য 500 টাকা, কৃষকদের জন্য 10,000 টাকা উনি আসলে এটাই চালু করছেন। তো আপনি কতটা না উনি বড় জমিদার, ওর জমিদারিতে উনি মনে করছেন যে মহিলা টহিলার মূল্য 500 দিতে পারেন, অমুকের মূল্য 200, অমুকের মূল্য 1000 দিতে পারেন, করছেন যেন উনি ওনার রাজকোষে সিন্ধুকে হাত দিয়ে বের করে দিয়ে দিচ্ছেন, এমন ভাব চিন্তাধারা। আপনি দীর্ঘ 34 বছরের সুশান্ত ঘোষকে দেখেছেন, একদম আমি নাম করে বলছি, তৃণমূল সরকারের সমস্ত জায়গাটা দেখলেন, দুটোর মধ্যে কোনটাকে আপনি ভালো মনে তো করছেন? কিছু না, ওরা বলছেন আমার বন্দর করে দেবেন, মেদিনীপুরের ধান, পান, মাছ, ফুল, আনাজে সমৃদ্ধ মেদিনীপুর। কেন্দ্রীয় সরকারের সাহায্য দিয়ে যখন মন্ত্রী ছিলাম আমি কোলাঘাট ব্রিজ করেছিলাম, যে ব্রিজ পেরিয়ে আপনারা এখন আসেন, এটা রাজ্য সরকারের ক্ষমতা নেই, করেছিলাম, এবং কেলেঘাই প্রজেক্ট করেছিলাম, ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে। আমরা তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, আর বলতে পারেন ওনার দয়ায় পূর্ণমন্ত্রী হতে যাচ্ছিলাম, স্টেট মিনিস্টার করে দিল। যাই হোক, নাই মামা চেয়ে খানা মামা ভালো, তা যে কোনোভাবে যাক, এই দুটো বড় প্রজেক্ট তো কেন্দ্রে আমরা জয়েন করেছিলাম বলে, আমি মন্ত্রী ছিলাম বলে হয়েছে, নাহলে তো হতো না। এখনও আপনাকে বলছি যে দপ্তরের যে কাজ হয় পশ্চিমবাংলায়, রুরাল ডেভেলপমেন্ট বিশেষ করে, আমাকে এখান থেকে বসে অনেক ইন্টারফেয়ার করতে হয়, আমি যতটুকু ক্ষমতা আমার করার চেষ্টা করি। এরা বাহাদুরি নেন। এই যে বলছেন স্বাস্থ্য ব্যবস্থা, বিনা পয়সায় স্বাস্থ্য, আমি এবার ক্যাটেগরিক্যালি আপনাদের বলছি। চন্দ্রিমা ভট্টাচার্য একবার এসেছিল রামনগরে, ইট ইজ মাই থিঙ্কিং। চন্দ্রিমা ভট্টাচার্য এসেছিল, সেখানে আমাদের এই জেলার একজন ডিরেক্টর অফ হেলথ ছিলেন, আনডিভাইডেড মেদিনীপুর জেলার, আমি ভুলে গেছি নামটা, সেই ভদ্রলোক ছিলেন। আমি বালিশাহী বর্ণান পথে আমি বললাম যে অন্ধ্রতে একজন চিফ মিনিস্টার ছিলেন, তিনি স্বাস্থ্য ব্যবহার হালত চেঞ্জ করে দিয়েছিলেন, বিনা পয়সার লোক ট্রিটমেন্ট পেত। এটা আজকের ইতিহাস নয়, এটা 20 বছর আগের ইতিহাস। আমি অন্ধ্র যেতাম, সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী থাকাকালীন আমি 2011-12-তে 10-11-12-তে আমি যেতাম অন্ধ্রতে। আমাদের রুরাল ডেভেলপমেন্টের একটা ইনস্টিটিউশন ছিল, ট্রেনিং ইনস্টিটিউশন, আমি সেখানে হায়দ্রাবাদ যেতাম। তা আমি সেখানে গিয়ে রেড্ডি সাহেব, তখন একজন মুখ্যমন্ত্রী জগমোহনের বাবা, যিনি হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে মারা গেলেন, তার ফ্লেক্সি কর্মসূচি দেখেছিলাম, তাতে বিনা পয়সায় লোকের ট্রিটমেন্ট পেত। ইট ইজ হি, ফাদার অফ জগমোহন, the ex-chief minister of Andhra. That I uttered in a public meeting. So Nima Bhattacharya was present there, and the director of health, মেদিনীপুরের লোক, তিনি রিটায়ার করে গেছেন এখন, তিনি উপস্থিত ছিলেন। আমি বলেছিলাম টেল চিফ মিনিস্টার যে বিনা পয়সায় মানুষকে ট্রিটমেন্ট দেওয়া যায়। So that it has been caught and brought to her. And the small fry, and big fry, বাংলার বড় জমিদার, তিনি বড় বড় কথা বলছেন, বাট ইটস মাই থট অ্যান্ড থিঙ্কিং অফ জগমোহন রেড্ডির ফাদার। অন্ধ্র রেকর্ড খুলতে পাবেন বিনা পয়সায় মানুষ কী করে ট্রিটমেন্ট পায়, দেখে আসতে হয়, ইতিহাস দেখে আসতে হয়। ছেলেদের তাকে ফলো করেছেন, ওনার বাহাদুরি হয়েছে, উনি নাম নিয়েছেন, বিনা পয়সায় ট্রিটমেন্ট করছি, খুব ভালো। কিন্তু এটা ওনার থিঙ্কিং নয়। এই যে আজকে কন্যাশ্রী আপনার অমুক তমুক দেখছেন, আপনি এ তো থিঙ্কিং অফ এক্স চিফ মিনিস্টার তামিলনাড়ু, জয়ললিতা। মেয়েদের বিয়েতে যৌতুক দেয়, 10 গ্রাম সোনা লাস্ট দেয়, আগে টাকা দিত, 10 গ্রাম সোনা দেয়, দিন না 100 ভরি সোনার দিন গরিবের মেয়েকে, এত দানশীল দিন না, অসুবিধা কিছু নেই। তো এটা আমাদের লক্ষণ সেটা তো দিত, লক্ষণ সেটা দিত অনেকে। তাহলে তো আমরা বলতে পারি পশ্চিমবঙ্গ থেকে উৎপত্তি। হ্যাঁ, সেটা এক্সাম্পলে দিয়ে বলে, সমস্ত এক্সাম্পল উনি বলছেন, ওনার থিঙ্কিং সব।
উনি সব করেছেন, সব করে দিলেন। ব্যাস, ওটা ওটা ওনার ব্যাপার। আমি ওসব নিয়ে বেশি বক্তব্য রাখতে চাই না। তবে আমাদের পুশ করে, আমাকে বিশেষ করে পুশ করে শুভেন্দুকে তাড়ালেন, আমাকে পুশ করে পাঠালেন বিজেপিতে। যা কপালে আছে তাই হবে। ওরা বন্দরটা আমার করে দিবে বলেছে। মেদিনীপুরের লোক, গরিবের চাষার বাড়ির ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হয়ে যদি এখানে চাকরি বাকরি পায় এবং বাংলার অর্থনীতি, ভারতবর্ষের অর্থনীতিতে তাজপুর বন্দর যদি পাইলট করে, আমি অনেক বেশি খুশি হব। আচ্ছা, আরেকটা আপনার কাছে খুবই প্রশ্ন, 2021-এর নির্বাচনে শান্তিকুঞ্জে তো শান্তি ফিরে এসছে, মেদিনীপুরে কি শান্তি বজায় থাকবে? না না, সে তো শান্তি ফিরেছে কিনা আমি জানি না। সমস্ত দিকেই তো দেখা যাচ্ছে টুকটাক না 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 না, আপনাকে আমি একটা কথা বলি যে বাংলার মানুষের শান্তি হলে, মেদিনীপুরের মানুষ শান্তি পেলে আমার আত্মা শান্তি পাবে। আমি মনে করি আমার জীবন সার্থক হবে। শুধু চাকরি চাই, পেটের ভাত। ওই 200 দিয়ে দিলাম, 500 দিয়ে দিলাম, তুমি এসেছো হরিদাস পাল, চলে যাও, হ্যাঁ আমি মহারাজ, হ্যাঁ এসে দরজা মিছামিছি ধাক্কা মেরে শুয়ে পড়লেন ভোট চাওয়ার জন্য, এসব করার কী দরকার আছে? যদি আমরা আলোচনার খাতিরে ধরে নিই 2021-এ বিজেপি আসলো, আপনাকে তো অবশ্যই ডাকবে হয়তো তাদের ক্যাবিনেট মিটিংয়ে বা সমস্ত কিছুতে। তো পশ্চিমবঙ্গের জন্য আপনি কোন দাবিটা প্রথম রাখবেন? না, আমার তাজপুর বন্দর চাই, আমার তাজপুর গভীর সমুদ্র বন্দর চাই। এটিকে আগে করতে হবে। যেহেতু বেকারত্ব তো বেড়ে চলেছে, 34 বছরও দেখেছেন, 10 বছর দেখলেন, তো এটাকে নিয়ে কীভাবে? কোনো আইডিয়া না থাকলে দেখতে হবে। কারণ রাজকোষে যদি অর্থ না থাকে, আমরা 2,03,000 কোটি টাকা আমরা দেনা আছে বলে বক্তব্য করতাম, এখন 1,000 কোটি। এ বেড়ে যাচ্ছে কেন? এ কী আছে? যে পার্সেন্টেজ কয়লা চুরিতে হিসাব এসছে, তার যদি 10% টাকা রাজকোষে যায়, পাথরকুচি, বালি, মাটির এই রয়্যালিটি যদি তার 10% টাকা যায়, আমি হিসাব করেছিলাম, সাদামাটা হিসাব, পশ্চিমবাংলায় আরও 5 লক্ষ কর্মচারী বেতন দেওয়া যায়, 5 লক্ষ ছেলেমেয়ের অন্নসংস্থান করা যায়। ঠিক আপনার কথা অনুযায়ী বলছি, ওনাদের বিশেষ এক জনসভাতেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি দুজনেই বলেছেন 5 লক্ষ বছরে চাকরি দেবো। না না, করতে গেলে নির্বাচনের আগে তো এদের ডিএ মিটান, সপ্তম পে কমিশনের ডিএ মিটান। যেসব লোককে 10,000, 11,000, 12,000 ঢুকিয়েছেন, তাদের বাবা কাঁদছে, বলছে একটা ক্যান্সারের ওষুধের প্রেসক্রিপশান, ওষুধ কেনার পয়সা ওইসব ছেলে মেয়েদের নেই। ওর বাড়ির সামনে মাথা চুলকে ঘুরে বেড়াচ্ছে দিন রাত। রাস্তাঘাটে আমরা চলতে গেলে গাড়ি দাঁড় করে বলছে, দাদা পারমানেন্টটা করে দিতে বলুন না, এতে পেট হচ্ছে না। যুবকের ক্ষুধা, পেটের খিদা ওর জানতে অনেক সময় লাগবে। আচ্ছা, সিভিক বা যারা প্যারা টিচার, তারা এরপর কোথায় যাবে যদি তৃণমূল না আসে? তৃণমূল তো অনেক নিয়ম। না না, তৃণমূল এলে কি ওরা কিছু পাবে? তৃণমূল এলে বরং কিছু পাবে না। তৃণমূল যদি না আসে, বিজেপি গভর্নমেন্ট আসে, তাহলে অনেক কিছু পাবে। আচ্ছা, একেবারে শেষ প্রশ্ন, বঙ্গীয় রাজনীতিতে মেদিনীপুরের কত আসন আপনারা পাচ্ছেন এবং সারা বঙ্গে? এটা একদম জেঠুর থেকে, যেহেতু আপনি একদম পোড়খা, একদম ছোট জায়গা থেকে রাজনীতি করে এসেছেন, আপনার তো একটা অভিজ্ঞতা আছে। যে কোনো রাজনীতিবিদ, যে কোনো অর্থনীতিবিদ, যে সমাজ সংস্কারক বা যারা ওই বসে এখন টিভিতে রং চং মেখে জ্ঞান দেয়, সেরকম না। একদম আপনার দিক থেকে আমি একবারে মেঠো রাজনীতির কথা বলি। আপনি এর আগেও বামফ্রন্টের সময় একটা মন্তব্য করেছিলেন, যেটা কাজে লেগে গেছে। না না, আমি তো আপনাকে বলছি, বামফ্রন্ট যখন যাচ্ছি, আপনি বলেছিলেন না, সেই যে ভিডিও, সেই ক্লিপ সমস্তটাই এখন আমার আমি উনি বলছেন 255, আমাদের যে অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জিকে বলছেন, সরকারে গেছেন বলতেন, উনি বলতেন। আর আমার সঙ্গে ফোনে কথা হচ্ছিল, আবার কি বললো না 255 পাবে বলছে। ওই যে অর্থমন্ত্রী ছিলেন আমাদের অসীম দাশগুপ্ত, তিনি বসে আছেন গাড়ি, আমার সঙ্গে ফোনে কথা হচ্ছে। তা আমি বললাম 255 নয়, গোল হয়ে গেছে, গোল হয়ে গেছে, রাজত্ব চলে গেছে, দিল্লি থেকে চলে আসতে বলুন, এরপরে ট্রেনে ভাড়া পাবে না, প্লেনে ভাড়া পাবে না। আমি বলেছিলাম যে চলে গেছে। আজকেও আপনাদের কাছে বলছি, মানুষ যে অবস্থায় এখন গিয়ে দাঁড়িয়েছে বাংলা, বিশেষ করে যুব সমাজ, ওর মিটিংগুলো দেখবেন। একটা সিমটম আপনাকে বলি, এক তো 18-22 হয়ে আছে বাদ দেন লোকসভা, হিসাব তো বলছে 126 চলে গেছে বিজেপি।
একবার লোকসভা ইলেকশনের ইন্ডিকেশন 126 সিট চলে গেছে। এছাড়া যেগুলো বড় মানে জিতেছে, বিজেপি এগিয়ে আছে বা মার্জিনের কাছাকাছি এসেছে, সে সিট হিসাব করলে তো একবার 200-র কাছাকাছি চলে যায়। নতুন করে ভাবার কিছু নেই, 200 এক্সিট করবে। আমি যে কথা আপনাদের কাছে খুব দায়িত্ব নিয়ে বলি, এই ভাতা টাতা নয়, চাকরি চায় মানুষ। মিটিংগুলো দেখবেন, বাড়ির মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে সেলফ হেল্প গ্রুপ, আশা, ICDS, বেশিরভাগ মায়েরা বোনেরা যাচ্ছেন। আর উনি এতদিন পরে ভাষা পরিবর্তন করেছেন, কোনো কোনো মিটিংয়ে বলছেন আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। তিনি ছোট বড় সবকে প্রণাম করছেন। তিনি বলছেন যে আমি আছি, আমি ছিলাম, থাকবো, বিজেপি হেরে যাবে, এসব তিনি বক্তব্য সবাই বসে বুস্টিং করছেন। বুস্টিং বেলা ছেল্লা সবাই নেই, বেলা ছেল্লা সবাই নেই। সরকারি কর্মচারীদের ধমকে আশা, ICDS, এইসব ক্যাজুয়াল ওয়ার্কার, এদের বউদেরকে সবাই নিয়ে আসছে এবং মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে বাড়ি থেকে। বেটা ছেলেরা দেখবেন চুপ, মুখ বন্ধ করে আছে, সিল। এবার তাকিয়ে দেখবেন, আমাদের যাচ্ছি রাস্তাঘাটে লক্ষ্য করে দেখছি বেটা ছেলেদের মাউথ সিল। বলছে বাড়ির মেয়েদের, বলছে তোমরা যাও, তোমরা যাও, আমরা যাব না, আমরা যেটুকুই প্রচারে নামছেন। না না, আমি তো প্রকাশ্য বলছি এবারে বিজেপিকে ভোট দিয়ে দিন। এই গভর্নমেন্ট আসবে না, এই গভর্নমেন্ট আসবে না। 200 বেশি সিটে জিতবে বিজেপি, 200-র বেশি সিটে জিতবে। আমরা একেবারেই একদম দেখে নিলাম যে পদ্মের শিশির কি বলছেন, আসছে রাজনীতিতে, কারা আসছেন, কিভাবে আসছেন, একদম খোলাখুলি আলোচনায়। এখন বাংলার পদ্মায় চোখ রাখুন, দেখতে থাকুন কার দখলে বাংলা।